ছোটদের গল্পের দুনিয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন অন্য মানুষ। বড়দের ঔপন্যাসিক ও ছোট গল্পকার শীর্ষেন্দু আর ছোটদের লেখক শীর্ষেন্দু যেন দুজন আলাদা মানুষ বলে প্রতীয়মান হন প্রায়ই। তাঁর অদ্ভুতুরে সিরিজ নামেও যেমন পাঠেও তেমন, অদ্ভুত ভূতেদের আশ্চর্য কারবারে ছয়লাভ। গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে যে গল্পটি পড়তে চলেছি সেটি সরাসরি অদ্ভুতুরে সিরিজের অংশ নয়, কিন্তু ভূতেরই গল্প। শীর্ষেন্দুর ভূতেরা যেমন হয়ে থাকে ঠিক ততটাই অদ্ভুত ভূত তারা। গল্পের নাম লালটেম। গল্পটি পাবেন পত্রভারতী প্রকাশিত শীর্ষেন্দুর ভৌতিক গল্প সমগ্র বইটিতে। তার যাবতীয় খোঁজ যথারীতি পেয়ে যাবেন আমাদের বর্ণনা বাক্সে। এখন আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লালটেম। পাঠে আমি রৌহিন। লালটেম কারো পরোয়া করে না, সে আছে বেশ। সকালবেলা সে 3টে মোষ নিয়ে চড়তে বেরোয়। এ জায়গাটা ভারী সুন্দর। একদিকে বেটে বেটে চা বাগানের দিগন্ত পর্যন্ত বিস্তার, অন্য ধারে বড় একটা মাঠ। মাঠের শেষে তীরে একটা ঠান্ডা জলের পাহাড়ি নদী, তাতে সব সময় নুড়ি পাথর গড়িয়ে চলে। নদীর ওপারে জঙ্গল, আর তারপরেই থমথম করে আকাশতক উঠে গেছে পাহাড়। সামনের পাহাড়গুলো কালচে সবুজ, দূরের পাহাড়গুলোর শুধু চূড়ার দিকটা দেখা যায়। সেগুলো সকালের সোনা রঙের দেখায়, দুপুরে ঝকঝকে সাদা, আর সন্ধ্যের মুখে মুখে ব্রোঞ্জের মতো কালোয় সোনার রং ধরে থাকে। আর চারপাশে সারাদিন মেঘ, বৃষ্টি, রোদ আর হাওয়ার খেলা। গাছে গাছে পাখি ডাকে, কাঠবেড়ালি গাছ বায়। নদীর ওপাশে সরল চোখের হরিণ অবাক হয়ে চারিদিক দেখতে দেখতে আর থমকে থমকে থেমে জল খেতে আসে। লালটেম বেশ আছে। মোষ নিয়ে সে মাঠে গিয়ে ছেড়ে দেয়। এক জায়গায় বসে কোঁচড় থেকে মুড়ি খায়, নদীর জল খায়, তারপর খেলা করে। তার সঙ্গী সাথী কিছু কম নেই, তারাও সব মোষ, গরু বা ছাগল চড়াতে আসে। যে যার জীবজন্তু মাঠে ছেড়ে দিয়ে চোরচোর খেলে, ডান্ডাগুলি খেলে, নদীতে নেমে সাঁতরায়, আরও কত কী করে। দুপুরের দিকে খুব খিদে পেলে বাড়ি ফিরে লালটেম খায়, কিন্তু সব দিন খাবার থাকে না। যেদিন থাকে না সেদিন লালটেম টের পায়, তাই সেদিন সে বাড়ি ফেরে না। দুপুরে সে গাছের পাকা ডুমুর কি আমলকি পেড়ে খায়। বেলের সময় বেল পাড়ে, কখনো বা টক আম বা বাতাবি লেবু পেয়ে যায় বছরের বিভিন্ন সময়, তাই খায়। খেয়ে সবচেয়ে বুড়ো আর শক্ত চেহারার মোষ মহারাজার পিঠে উঠে চিৎপাত হয়ে সে ঘুমোয়। ছোট্ট স্টেশনটার গা ঘেঁষে লালটেমদের ঝোপড়া। তার বাবা পেতলের থালায় সাজিয়ে পেঁড়া বিক্রি করে ট্রেনের সময়। বাজারে বড় বড় কারবারিদের কাছে ভৈসা ঘি বেচে, দুধ দেয় বাড়ি বাড়ি। 3টে মোষের মধ্যে 2টো মেয়ে মোষ, মহারাজা পুরুষ। 2টো মেয়ে মোষই বছরের কোনো না কোনো সময় দুধ দেয়। বুড়ো মোষটার মরার সময় ঘনিয়ে এসেছে, আর 2টোও বুড়ো হতে চলল। সামনে দুর্দিন। লালটেমদের সংসার বেশ বড়। মা ঘুঁটে বিক্রি করে, বাবা দুধ, পেঁড়া, ঘি বেচে। এই করে কোনো রকমে 10 জনের সংসার চলে। লালটেমদের দাদু আছে, আরও 6 ভাই বোন আছে। তারা কোনো লেখাপড়া শেখেনি। মাঝে মাঝে মোষের দুধ, ঘি বা পেঁড়া ছাড়া কোনো ভালো খাবার খায়নি। খাটো ধুতি বা শাড়ি ছাড়া ভালো জামা কাপড় পরেনি। তারা একসঙ্গে 100 টাকাও কখনো চোখে দেখেনি। তবু লালটেম কারো পরোয়া করে না। দিনভর সে মোষ চড়ায়, সাথীদের সঙ্গে খেলা করে, আর চারদিককার আকাশ, বাতাস, আলো, পাহাড় দেখে চমৎকার সময় কেটে যায়। একদিন একটি রোগা মানুষ ওপার থেকে শীতের নদীর হাঁটু ভর জল ভেটে পার হয়ে এলো। লোকটার ময়লা চাদরে ঢাকা, পরনে একটা পায়জামা, কাঁধে মস্ত এক পুটুলি। লালটেম আর তার সাথীরা অবাক হয়ে লোকটাকে দেখছিল, কারণ নদীর ওপারের জঙ্গলে বাঘ আছে, বুনো মোষ, দাঁতাল শুয়োর আর গন্ডার আছে। সাপ তো কিলবিল করছে। ওদিকে কেউ যায় না, একমাত্র কাঠুরিরা ছাড়া। তারাও আবার দল বেঁধে যায়, সঙ্গে লাঠি থাকে, বল্লম থাকে, তীর ধনুক থাকে, আর কুড়ুল তো থাকেই। লোকটা জল থেকে উঠেই পোঁটলাটা মাটিতে রেখে একগাল হেসে বলল, একটা জিনিস দেখবে? হ্যাঁ, লালটেমরা খুব রাজি। লোকটা ধীরে আস্তে
পুটুলির গিট খুলে চাদরটা মেলে দিল। লালটেনরা অবাক হয়ে দেখে ভিতরে কয়েকটা ইঁট। তারা সমস্যারে বলে ওঠে, এ তো ইঁট। রোগা লোকটা হেসে বলল, ইঁট ঠিকই, তবে সাধারণ ইঁট নয়, প্রায় ১৫০০ বছরের পুরনো একটা রাজবাড়ির জিনিস। ওই জঙ্গলের মধ্যে আমি সেই রাজবাড়ির খোঁজ পেয়েছি। রাজা বা রাজবাড়ি সম্পর্কে লালটেনের ধারণা খুব স্পষ্ট নয়, তবে সে জানে একজন রাজা সোনার রুটি খেতেন। তার রানী যে শাড়ি পরতেন সেটা জ্যোৎস্নার সুতো দিয়ে বোনা। লোকটা ইঁটগুলো পুঁটুলিতে রেখে বেঁধে হাত ঝেড়ে বলল, সেই রাজবাড়িটায় অনেক কিছু মাটির নিচে পোঁতা আছে, যে পাবে সে এক লাফে বড়লোক হয়ে যাবে। তবে কি না সেখানে জোখেরা পাহারা দেয়, সাপ ফোনা ধরে আছে, চারদিকে যাওয়া শক্ত। লালটেন বলে, তুমি তাহলে বড়লোক হলে না কেন? লোকটা অবাক হয়ে বলে, আমি বড়লোক হয়ে কি করব? দুনিয়াতে আমার কেউ নেই, দিব্যি আছি, ঘুরে ঘুরে সময় কেটে যায়। রাজবাড়িটা দেখতে পেয়ে আমি শুধু লোককে দেখানোর জন্য কয়েকটা ইঁট কুড়িয়ে এনেছি, এইটাই আমার আনন্দ। লালটেন বলে, তোমাকে বাঘে ধরল না, সাপে কাটলো না, বুনো মোষ তাড়া করলো না? লোকটা ভালো মানুষের মতো বলে, জানোয়ারেরাও বন্ধু আর শত্রু চিনতে পারে। আমি তো নিরীহ মানুষ, ওরাও সেটা টের পেয়েছিল, তাই কিছু বলেনি। লোকটা তারপর গান গাইতে গাইতে মাঠ পেরিয়ে চলে গেল। লালটেন তার সাথীদের সঙ্গে খেলায় মেতে গেল। পরদিন ভোরবেলায় কোদাল গাইতি হাতে কয়েকজন লোক নদীর ধারে এসে হাজির। তাদের মধ্যে একজন লোককে লালটেন চেনে। সে হলো এই অঞ্চলের নামকরা গুন্ডা আর জুয়ারি প্রাণধর। লালটেনকে ডেকে সেই লোকটা বলল, এই ছোঁড়া, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তা আছে? লালটেন ভালো মানুষের মতো বলে, কাঠুরেদের পায়ে হাঁটা রাস্তা আছে। লোকটা কটমট করে চেয়ে বলে, আমরা যে এদিকে এসেছি, খবরদার কাউকে বলবি না। লোকগুলো হেঁটে শীতের নদী পার হয়ে ওপাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লালটেনরা মুখ তাকাতাকি করে নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়, কিন্তু একটু বাদেই আবার কোদাল শাবল হাতে একদল লোক আসে। তারাও জঙ্গলের মধ্যে পথ আছে কিনা জিজ্ঞেস করে। তারপর লালটেনরা যাতে আর কাউকে না বলে সে বিষয়ে সাবধান করে দিয়ে নদী পার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। সারাদিন যে এভাবে কত লোক জঙ্গলের মধ্যে গেল তার গোনাগুনতি নেই। তার মধ্যে কানা, খোঁড়া, বুড়ো, কচি, বড়লোক, গরিব সব রকম আছে। চোরের মতো হাবভাব সবার, কি যেন গোপন করছে। এদের দলে লালটেন নিজের বাবাকেও দেখে ভারী অবাক হয়। বাবা লালটেনকে দেখে কিছু অপ্রস্তুত হয়ে বলল, আমার ফিরতে 2 দিন দেরি হবে, সাবধানে থেকো, মোষগুলোকে যত্নে রেখো, বাড়ি বাড়ি দুধ দিও, পেঁড়া বেচো, ঘি বিক্রি করো। বাবা গেল। কিছুক্ষণ পর একদল ঘুঁটে উলির সঙ্গে মাকেও জঙ্গলে যেতে দেখল লালটেন। মা কাছে এসে তাকে টেনে নিয়ে বলল, আমার ফিরতে একটু দেরি হবে বাবা, 1 দিন বা 2 দিন, তুমি সব সামলে রেখো। সেই রোগা লোকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে রাজবাড়ির কথা রটিয়ে দিয়ে গেছে। এখন তাই লোভী মানুষেরা চলেছে সেই রাজবাড়ির খোঁজে। লালটেন তাই অবাক হলেও ব্যাপারটা বুঝতে পারল। 2 দিন গেল, 3 দিন গেল। লালটেন আর তার সাথীরা রোজ মোষ চড়াতে আসে। এসে নদীর ধারে দাঁড়িয়ে ওপারের জঙ্গলের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। সকলেরই বাপ মা আপনজনেরা জঙ্গলে গেছে, কেউই এখনো ফেরেনি। দাঁড়িয়ে তারা একটু অপেক্ষা করে, তারপর খেলায় মাতে আবার। নদীতে স্নান করে, গাছে উঠে খাওয়ার যোগ্য ফল পাকুড় খোঁজে, মোষের পিঠে শুয়ে থাকে। 4 দিনের দিন সন্ধেবেলা একটা লোক জঙ্গল থেকে টলতে টলতে বেরিয়ে ঝপাং করে নদীতে পড়ল। পড়ে আর ওঠে না। লালটেনরা দৌড়ে গিয়ে জল থেকে টেনে তুলে তাকে এপারে নিয়ে আসে। লোকটা প্রাণধরের এক স্যাঙাত, তার চোখ রক্তবর্ণ, পেটে পিঠে এক হয়ে গেছে খিদে, ভালো করে কথা বলতে পারছে না। লালটেনরা গিয়ে শালপাতায় নদীর জল তুলে এনে তাকে খাওয়ায়, তারপর মকাই ভাজা দেয়। লোকটা একটু দম পেয়ে বলল, সব মিথ্যে কথা, রাজবাড়ি কোথাও নেই, আমরা মাইলের পর মাইল হেঁটে হেঁটে খুঁজেছি, খাবার নেই, জল নেই, সারা পথে নানা রকম বিপদ, আমার সঙ্গীরা কোথায় হারিয়ে গেছে। এরকমভাবে 2-4 দিন ধরে 1-2টি হা ক্লান্ত লোক ফিরে এসে
তাদের বিপদের কথা জানায়। তারা মিথ্যে মিথ্যে হয়রান হয়েছে, বহু লোক বাঘের পেটে গেছে, কিছু মরেছে বুনো হাতি, বুনো মোষ, দাঁতাল শুয়োরের পাল্লায় পড়ে, বহু লোককে সাপে কেটেছে। জঙ্গলে খাবার নেই, জল নেই, পথ নেই, সেখানে গোলক ধাঁধার মতো ঘুরে মরতে হয়। গা ভর্তি জ্বর নিয়ে একদিন লালটেমের বাবা ফেরে। শরীর শুকিয়ে সিকিভাগ হয়ে গেছে, তার উপর বিড়বিড় করে বকছে, রাজবাড়ি, সোনাদানা, বাপরে বাপ। এর দুদিন বাদে ফিরল মা। লালটেম দেখল তার মা এই কয়দিনেই খুনখুনে বুড়ি হয়ে গেছে। মাজা বেঁকে যাওয়ায় লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটে, মাথার চুল পেকে সনের গুছি, গলার স্বরে একটা কাঁপ ধরেছে। শেষ পর্যন্ত দেখা যায় একে একে সবাই ফিরে এসেছে, মরেনি কেউ, তবে সকলেরই ভীষণ বিপদ হয়েছিল। নানা রকম বিপদ আর কষ্ট সহ্য করে মরতে মরতে ফিরেছে। তবে মানুষগুলো আর আগের মতো নেই। যুবকরা বুড়ো হয়ে ফিরেছে, বুড়োরা অথর্ব হয়ে গেছে, আমুদে লেকেরা দুঃখী আর দুঃখীরা পাথর হয়ে এসেছে। কোনো মানুষই আর আগের মতো নেই। লালটেম আজকাল মোষ চড়াতে চড়াতে খুব রাজবাড়ির কথা ভাবে। তার খুব জানতে ইচ্ছে করে রাজবাড়ির জন্য লোকগুলো হন্যে হয়ে ছুটে গিয়েছিল কেন। দুপুর গড়িয়ে গেছে। মোষ মহারাজার পিঠে গামছা পেতে চিত হয়ে শুয়ে ঘুমিয়েছিল লালটেম। বুড়ো মোষটা ঘাস খেতে খেতে নদীর ধারে এলো। তারপর লালটেমকে পিঠে নিয়ে নদীতে নামলো জল খেতে। জল খেয়ে খুব ধীরে ধীরে নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। লালটেম ঘুম থেকে উঠে হাঁ, এসে কোথায়? মহারাজা তাকে পিঠে নিয়ে গভীর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে। দুপুর শেষ হয়ে রোদে বিকেলের নরম আভা লেগেছে। চারিদিকে গভীর স্বরে পাখিরা ডাকছে, পাতা খসে পড়ছে গাছ থেকে, সরসর করে হাওয়া দিচ্ছে, আর চিকড়ি মিকড়ি আলো ছায়ায় সামনেই এক বিশাল বাড়ির ধ্বংসস্তূপ। ভেঙে পড়া খিলান, গম্বুজ, পাথরের পড়ি, ফোয়ারা, শ্বেত পাথরের সিঁড়ি। বাড়ির চূড়ায় এখনও একটা সোনার কলস ঝিকমিক করছে। লালটেম অবাক হয়ে চেয়ে আছে তো আছেই। মহারাজা ফোঁস করে একটা শ্বাস ছাড়তে সেই শব্দে লালটেম সচকিত হয়ে মাটিতে নামলো লাফ দিয়ে। তাই তো, এই তো সেই রাজবাড়ি মনে হচ্ছে। এক পা দু পা করে লালটেম এগোয়। চারিদিকে শ্যাওলা ধরা পাথর আর ইঁটের স্তূপ। এই সেই ইঁট যা রোগা লোকটা তাদের দেখিয়েছিল। সুতরাং এইটাই রাজবাড়ি। লালটেম দেখে চারধারে নানা রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। কিছু সাপ ফোনা তুলছে, ফোঁ ফোঁ করে ভয়ঙ্কর শব্দ করছে তারা। কোত্থেকে একটা দুটো তক্ষক ডাকলো। ছমছম করে ওঠে এখানকার নির্জনতা। লালটেম ভয় পায় বটে, কিন্তু তবু এগোয়। সাপেরা তার পথ থেকে সরে যায়। চারিদিকে ফিসফাস শব্দ ওঠে, কারা যেন হি 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 করে হেসে ওঠে কাছেই। চারিদিকে চেয়ে লালটেম কাউকে দেখতে পায় না, আবার এগোয়। কি করুণ অবস্থা! বিশাল ঘরের আধখানা ভেঙে পড়ে আছে, বাকি অর্ধেকটায় ধুলো, জঞ্জাল আর আগাছা। মাকড়সার জাল এত ধারালো যে গায়ে লাগলে চামড়া চিরে যায়। কাঁকড়া বিছেরা বাছা করে আছে এখানে সেখানে। একটা ঘরে শেয়ালের বাচ্চারা দলা পাকিয়ে ঘুমোচ্ছে। একটা জং ধরা লোহার সিন্দুকের উপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে একটা দাঁতাল শুয়োর। একটার পর একটা ভাঙা ঘর পার হয় লালটেম। অনেকগুলো বন্ধ কুঠুরি। কৌতূহল বসে সে একটা কুঠুরির দরজায় ঠেলা দিতেই দরজাটা মড়াত করে ভেঙে পড়ে গেল। লালটেম ভিতরে ঢুকে ভীষণ অবাক হয়ে দেখে সেখানে অনেক সোনার উপর বাসন পাঁজা করে রাখা। পাশের কুঠুরিতে ঢুকে লালটেম হাজার হাজার মোহর দেখতে পেল। তার পাশেরটায় গহনা, হিরে, মুক্ত, কত কি রয়েছে রাজবাড়িতে। দেখে লালটেম অবাক তো অবাক। সে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে নেড়ে চেড়ে দেখে, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। সাতটা কুঠুরির সব শেষটায় ঢুকে লালটেম দেখে ধুলোর উপর উপুড় হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। ভীষণ ভয় পেয়ে লালটেম দরজার দিকে পিছু হটে সরে এলো। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাসের শব্দ করে কঙ্কালটা বলল, লালটেম, যেও না। লালটেম ভয় পেয়েও দাঁড়ালো। এক বোঝা হাড় নিয়ে খটমট শব্দ করে আস্তে আস্তে কঙ্কালটা উঠে বসে।
লালটেন দেখে কঙ্কালটার পাঁজরের মধ্যে একটা কালো সাপ, মাথার খুলির ভিতর থেকে এক চোখ আর নাকের ফুটো দিয়ে কাঁকড়া বিছে বেরিয়ে আসছে, আর সারা গায়ে লাল পিঁপড়ে ঠিক ঠিক করছে। কঙ্কালটা হাত তুলে বলে, আমার দশা দেখেছ? দেখছি। ভয় পেও না, এখানে যা কিছু দেখছ সব সোনা দানা মোহর গয়না, এসবই তোমার, নিয়ে যাও। লালটেন মাথা নেড়ে বলে, নিয়ে কি হবে? অভাব থাকবে না, খুব বড়লোক হয়ে যাবে, নাও। বাইরে থেকে গম্ভীর গলায় মহারাজা ডাকলো, হাম্বা। লালটেন চমকে উঠে বলল, আমার মোষটার জল তেষ্টা পেয়েছে, আমি যাই। যেও না লালটেন, কিছু নিয়ে যাও। মহারাজা আবার ডাকে, লালটেন ছটফট করে বলে, বেলা বয়ে যাচ্ছে, আমি যাই। তোমার মোষগুলো বুড়ো হয়েছে লালটেন, একদিন মরবে, তখন বড় দুর্দিন হবে তোমাদের, এই বেলা বড়লোক হয়ে যাও। মহারাজা বাইরে ভীষণ দাপিয়ে চেঁচায়, গ্যাঁ গ্যাঁ। লালটেন একটু হেসে বলে, আমার দিন খারাপ যায় না, বেশ আছি। কঙ্কালটা রেগে গিয়ে বলে, গাঁগঞ্জের হাজারো মানুষ যে রাজবাড়ি খুঁজে খুঁজে হয়রান, সেই রাজবাড়ি পেয়েও তুমি বড়লোক হবে না? লালটেন একটু ভেবে বলে, না, আমি তো বেশ আছি, চারিদিকে কত আনন্দ, কত ফুর্তি। সাপটা ফোঁস করে কঙ্কালটার পাঁজরায় একটা ছোবল দিল। উহ করে কঙ্কালটা পাঁজর চেপে ধরে বলল, গত 100 বছর ধরে রোজ ছোবলাচ্ছে রে বাপ। ওই দেখ, মাথায় ফের কাঁকড়া বিছেটা হুল ফুটিয়ে দিল, কি যন্ত্রণা। আচ্ছা লালটেন, বলো তো, বোকা লাকগুলো রাজবাড়িটা খুঁজে পায় না কেন? তোমাদের এত কাছে, জঙ্গলের প্রায় ধার ঘেঁষেই তো রয়েছে, তবু খুঁজে পায় না কেন? আর যে দু একজন খুঁজে পায়, সেগুলো একদম তোমার মতোই আহাম্মক। লালটেন, লক্ষ্মী ছেলে, যদি একটা মোহরও দয়া করে নাও, তবে আমি মুক্তি পেয়ে যাই, নেবে? বাইরে মহারাজা ভীষণ রেগে চেঁচায়, লালটেন মুখ ঘুরিয়ে নেয়, বলে, নিলেই তো তোমার মতো দশা হবে। এই বলে লালটেন বেরিয়ে আসে গটগট করে। মহারাজা তাকে দেখে খুশি হয়ে কান লটপট করে, গা শোঁকে, পা দাপিয়ে আনন্দ জানায়। পরদিন থেকে আবার লালটেন মোষ চড়াতে থাকে, সাথীদের সঙ্গে খেলে, পাহাড়, জঙ্গল, নদী, মাঠ, চা বাগান দেখে দেখে আর তার ভারী আনন্দ হয়। রোদ আর আলো, মেঘ আর বৃষ্টি, বাতাস আর দিগন্ত তাকে কত আদর জানায় নানাভাবে। কোনো দিন তার খাবার থাকে, কোনো দিন থাকে না। যেদিন খাবার জোটে না, সেদিন সে মহারাজের পিঠে শুয়ে আকাশ দেখে। তার মনে হয় সে বেশ আছে, খুব ভালো আছে, তার কোনো দুঃখ নেই। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের গল্প লালটেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ তো রইলই। ভালো না লাগলেও 2-1 লাইন যদি লিখে দেন মন্তব্যে, তাহলে ভুল ত্রুটি শুধরে নেবার একটা সুযোগ পাই আর কি। আর নিয়মিত নতুন গল্পের আপডেট পেতে হলে একবার সাবস্ক্রিপশানটা করে নেবেন বলাই বাহুল্য। সকলে ভালো থাকুন, পড়ায় ও শোনায় থাকুন। পরবর্তী পর্ব নিয়ে গল্পে আড্ডায় রৌহিন চলে আসবে যথাসময়। আজ তাহলে আসি।